আসসালামু আলাইকুম। তো গত ভিডিওগুলোতে আমরা দেখেছি কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের আ কিছু অ্যাপ্লিকেশন দেখব। আ আজকের ভিডিওতে আমরা যে ২ টা অ্যাপ্লিকেশন দেখব, সেই ২ টাই মূলত ফার্স্ট অর্ডার ODE এর অ্যাপ্লিকেশন। ১ম অ্যাপ্লিকেশনটা হলো নিউটনস ল অফ কুলিং। তোমরা অনেকেই মনে হয় এইচএসসি তে এই টপিকটা পড়ে এসেছো। সেখানে তোমাদেরকে সেই ইকুয়েশন কিভাবে আসছে বা ইকুয়েশন কিভাবে ডিরাইভ হইছে সেগুলো কিন্তু দেখানো হয় নাই। তোমাদেরকে জাস্ট একটা আ তোমাদেরকে জাস্ট সলিউশনটা পড়ানো হইছে। তো কিন্তু এই ভিডিওতে আমরা এই নিউটনস ল অফ কুলিং কোথা থেকে আসছে, কিভাবে আসছে, আ সেটা কিভাবে সলভ করতে হবে, আমরা এই সবগুলো দেখব। আর ২য় যে ইম্পোর্টেন্ট অ্যাপ্লিকেশনটা আমরা দেখব সেটা হলো মিক্সচার প্রবলেম। এই মিক্সচার প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই মিক্সচার প্রবলেমের মাধ্যমে তুমি কিন্তু অনেক ধরনের প্রবলেমকে কি করতে পারবা? মডেলিং করতে পারবা। তো আমরা যথাসময়ে এটা নিয়ে কথা বলব। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। তো আমরা ১ম এ দেখি যে নিউটনস ল অফ কুলিং কি জিনিস? তো নিউটনের মানে কোন একটা বস্তু কত দ্রুত ঠান্ডা হবে বা গরম হবে সেটা নিয়ে নিউটন একটা ল দিছিল। তো সেই লটা হলো গিয়ে যে কোন একটা অবজেক্টের টেম্পারেচার পরিবর্তনের হার, ঠিক আছে? রেট অফ চেঞ্জ অফ টেম্পারেচার পরিবর্তনের হার সেই অবজেক্টের টেম্পারেচার আর সারাউন্ডিং এর টেম্পারেচারের যে ডিফারেন্স আছে সেটার সমানুপাতিক। মানে সারাউন্ডিং বা পরিবেশের যে টেম্পারেচার সেটার সাথে যদি অবজেক্টের টেম্পারেচার আ ডিফারেন্স বেশি থাকে তাহলে টেম্পারেচারের চেঞ্জের হার তত দ্রুত হবে। আর যদি কম থাকে তাহলে রেট অফ চেঞ্জ কি হবে? কম হবে। তো এই জিনিসটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি তাহলে বিষয়টা অনেকটা এরকম দেখা যাবে। আমরা ধরলাম যে T হলো গিয়ে অবজেক্টের টেম্পারেচার আর Tm হলো সারাউন্ডিং এর টেম্পারেচার। তো এখানে কিন্তু একটা জিনিস অ্যাজিউম করে নেওয়া হইছে। সেটা হলো যে এই যে সারাউন্ডিং এর যে টেম্পারেচারটা আছে সেটা কি? কনস্ট্যান্ট, সেটা পরিবর্তন হবে না। সেটা সবসময় একই থাকবে। অর্থাৎ যে সময়টা আমরা বিবেচনা করছি সেই সময়টা একই থাকবে। যদিও এটা সবসময় সত্য না, বাট বেশিরভাগ সময় কি এটা সত্য থাকে। যে সারাউন্ডিং এর টেম্পারেচার কি থাকে? কনস্ট্যান্ট থাকে। তো তাহলে আমরা যদি ম্যাথমেটিক্যালি জিনিসটাকে লিখি তাহলে dt মানে সময়ের সাথে, সাথে টেম্পারেচারের পরিবর্তনের হার হলো টেম্পারেচার এবং সারাউন্ডিং এর মানে বস্তুর টেম্পারেচার, অবজেক্টের টেম্পারেচার এবং সারাউন্ডিং এর টেম্পারেচারের পার্থক্যের সমানুপাতিক। ঠিক আছে? তো আমরা যদি জিনিসটাকে সমানুপাতিক ধ্রুবক দিয়ে লিখি তাহলে এটা হবে হলো dt/dt = k * t - Tm। এখানে এই k টা হলো গিয়ে কি একটা সমানুপাতিক ধ্রুবক। তো এখানে জিনিস খেয়াল করো, এই যে এই k এর ভ্যালু কিন্তু পজিটিভও হইতে পারে আবার নেগেটিভও হইতে পারে। ঠিক আছে? তো পজিটিভ হলে সেটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হবে যে এখানে বস্তুর টেম্পারেচার কি হইতেছে? বাড়তেছে বা dt/dt কি পজিটিভ। আর যদি নেগেটিভ হয় তাহলে কি? যে বস্তুর টেম্পারেচার কমতেছে। তো তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দেখি। তো আমরা যে এক্সাম্পলটা দেখব সেটা হলো যে ধরো একটা কেক সেটাকে কি ওভেনে রাখা হইছে। ওভেন থেকে যখন সেই কেকটাকে সরানো হইছে, বের করা হইছে, তখন সেটার টেম্পারেচার ছিল কত? 300 ডিগ্রি ফারেনহাইট। ৩ মিনিট পরে সেটার টেম্পারেচার কত? 200 ডিগ্রি ফারেনহাইটে নেমে আসছে। ঠিক আছে? তো তাহলে রুম টেম্পারেচার, ধরা যাক রুম টেম্পারেচার হলো 70 ডিগ্রি ফারেনহাইট। এখন রুম টেম্পারেচারে ফিরে আসতে এই কেকটার কতক্ষণ সময় লাগবে? ঠিক আছে? তো তাহলে এখানে দেখো বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। ঠিক আছে? ১ নাম্বার ইনফরমেশন কি? শুরুতে, অর্থাৎ যখন টি বা টাইম ইকুয়ালস টু 0 সেকেন্ড ছিল তখন কি? ইয়ার টেম্পারেচার ছিল 300 ডিগ্রি ফারেনহাইট। তো এটাকে আমরা এই যে এখানে লিখছি T of 0 ইকুয়ালস টু কি? 300 ডিগ্রি ফারেনহাইট। তারপরে কি? তারপরে যে দ্বিতীয় লাইনে যে ইনফরমেশন দেওয়া আছে সেটা হলো গিয়ে যে ৩ মিনিট পরে, অর্থাৎ T of 3 মানে T ইকুয়ালস টু যখন 3 সেকেন্ড
সরি 3 সেকেন্ড না 3 মিনিট 3 মিনিট তখন এই বস্তুর টেম্পারেচার কত 200 ডিগ্রি ফারেনহাইট বা টি অফ 3 ইকুয়ালস টু কি 200 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এরপরে তৃতীয় লাইনে আমাদেরকে কি ইনফরমেশন দেওয়া আছে সেটা হলো যে রুম টেম্পারেচার কত এই জায়গায় রুম টেম্পারেচার হলো 70 ডিগ্রি ফারেনহাইট বা টি এম ইকুয়ালস টু কি 70 ডিগ্রি ফারেনহাইট। এখন আমাদেরকে বের করতে হবে যে এই যে এই 300 ডিগ্রি ফারেনহাইট থেকে এই তোমার 70 ডিগ্রি ফারেনহাইটে আসতে কত সময় লাগবে। তাহলে আমরা প্রথমে এই ইকুয়েশনটা লিখি যে ডিটি বাই ডিটি ইকুয়ালস টু কি কে ইন্টু টি মাইনাস 70, যেহেতু আমরা আগে পড়ে আসছি যে ডিটি বাই ডিটি ইকুয়ালস টু কি কে ইন্টু টি মাইনাস টি এম। তো আমাদেরকে কি কে এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে, কে এর ভ্যালু বের করতে হবে। তাহলে তো আমরা টি মাইনাস 70 কে এই পাশে নিয়ে আসলাম আর ডিটি কে গিয়ে পাশে নিয়ে গেলাম বা ডিটি বাই টি মাইনাস 70 ইকুয়ালস টু কে ডিটি। তারপরে আমরা সবাই জানি যে ডিটি বাই টি মাইনাস 70 এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কত পাবো লন অফ টি মাইনাস 70 এটা পাবো ইকুয়ালস টু কেটি প্লাস C1 মানে কে ডিটি কে কি করছি আমরা ইন্টিগ্রেট করছি। তো ইন্টিগ্রেশন যে কনস্ট্যান্টটা সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে, এটা ভালোভাবে খেয়াল রেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু শুধু এক পাশে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিছি আরেক পাশে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিয়ে নেই, যে এই পাশে আমরা কিন্তু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিয়ে নেই এই পাশে দিছি, ঠিক আছে। সো তোমরা যখন ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিবা তখন শুধু এক পাশে দিবা আরেক পাশে দেওয়ার কি দরকার নেই। বা এরপর আমরা জাস্ট নর্মাল অ্যালজেব্রা করে কি করলাম টি মাইনাস 70 ইকুয়ালস টু কি ই টু দি পাওয়ার kt প্লাস C1 ইকুয়ালস টু কি ই টু দি পাওয়ার kt ইন্টু ই টু দি পাওয়ার C1 ইকুয়ালস টু C2 ইন্টু ই টু দি পাওয়ার kt, ঠিক আছে। বা টি অফ টি ইকুয়ালস টু কি 70 প্লাস C2 ইন্টু ই টু দি পাওয়ার kt। এই জায়গাগুলোকে আমরা একটু মুছে দেই। তো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই ইকুয়েশনটা আমরা কিভাবে আনছি। তো এখন আমরা যে এই যে দেখো এখানে যে ইনিশিয়াল কন্ডিশনগুলো আমরা ইউজ করছি, এই যে টি অফ 3 ইকুয়ালস টু কি 200 ডিগ্রি ফারেনহাইট, টি অফ 0 ইকুয়ালস টু কি 300 ডিগ্রি ফারেনহাইট, এই ইনিশিয়াল কন্ডিশনগুলো ব্যবহার করা আমরা এখন এই C2 এর ভ্যালু, এই যে C2 এর যে ভ্যালু আছে সেটা আমরা বের করব। তাহলে টি অফ 0 ইকুয়ালস টু কি টি অফ 0 ইকুয়ালস টু 70 প্লাস C2, কারণ কি C2 ইন্টু ই টু দি পাওয়ার kt ইকুয়ালস টু কি হয়ে যাবে t ইকুয়ালস টু 0 হলে C2 ইন্টু ই টু দি পাওয়ার kt ইকুয়ালস টু জাস্ট কি হয়ে যাবে C2 হয়ে যাবে, ঠিক আছে। বা C2 ইকুয়ালস টু কি 230। তারপরে এই টি অফ 0 ব্যবহার করে আমরা কি করলাম C2 এর ভ্যালু বের করলাম। এবার টি অফ 3 ইকুয়ালস টু 200 ডিগ্রি ফারেনহাইট এইটা ব্যবহার করে আমরা কি করব k এর ভ্যালু বের করব, যে টি অফ 3 ইকুয়ালস টু কি 70 প্লাস 230 ইন্টু ই টু দি পাওয়ার 3k, ঠিক আছে, ইকুয়ালস টু কি বা 70 প্লাস 230 ইন্টু ই টু দি পাওয়ার 3k ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হলো 200, ঠিক আছে। তারপরে কি, তো এখান থেকে আমরা জাস্ট ই টু দি পাওয়ার 3k ইকুয়ালস টু কি 130 বাই 230। তো এখান থেকে আমরা ইজিলি কি করতে পারি কে এর ভ্যালু বের করতে পারি। তো তাহলে আমরা কে এর ভ্যালু বের করলাম, কে ইকুয়ালস টু কত মাইনাস 0.919 এরকম কিছু একটা বের হলো। তাহলে আমাদের মূল ইকুয়েশনটা হবে এরকম যে 70 প্লাস 230 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0.190180, ঠিক আছে। তো তাহলে এখন একটা জিনিস খেয়াল করো যে এই যে টি অফ টি ইকুয়ালস টু 70 তখনই হবে যখন কি এই যে এই টার্মটা ইকুয়ালস টু কি হবে 0 হবে, বা 230 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0.190180 ইকুয়ালস টু কি হবে ইকুয়ালস টু 0 হবে। এখন দেখো এটা কখন 0 হবে, এই ইয়াটা কখন 0 হবে,
এই ইয়াটা তখনই 0 হবে যখন t ইকুয়ালস টু কি হবে, ইনফিনিটি হবে। মানে এই যে আমরা যে কেকটা এটাকে যদি আমরা নরমালি রেখে দিই তাহলে এটাকে রুম টেম্পারেচারে পৌঁছাইতে এটার ইনফিনিট পরিমাণ সময় লাগবে। কিন্তু আসলে বাস্তবে কিন্তু এত সময় লাগে না, কারণ অ্যাকচুয়ালি এই যে এই e⁻kt যে ফাংশনটা আছে সেটা খুব দ্রুত 0 কাছে চলে যায়, কিন্তু একেবারে কমপ্লিটলি 0 হইতে সেটা ইনফিনিট পরিমাণ সময় লাগে। সো নরমালি যেটা দেখা যায় যে সেটা হলো প্রায় 1.5 আওয়ার থেকে 5 আওয়ার থেকে এই 3 আওয়ার এরকম কাছাকাছি সময় কি চলে যায়, এই ইয়াটা কি হয়ে যাবে, প্রায় 0 কাছাকাছি চলে যাবে। অনেক কাছাকাছি চলে যাওয়ার কারণে প্রায় এরপরে যেটা থাকবে সেটা হলো প্রায় নেগলিজিবল। তবে যদি একেবারে পারফেক্টলি আমরা যদি চাই যে এটা 7 ডিগ্রি ফারেনহাইটে যাবে তাহলে নিউটনের সূত্র মতে আমাদের ইনফিনিট পরিমাণ সময় লাগবে। ঠিক আছে? তো তাহলে চলো এবার আমরা মিক্সচার প্রবলেমটা দেখি। তো তোমাদেরকে আমি এখানে কিছু ফার্স্ট একটা জিনিস বলে দিই যে মিক্সিং প্রবলেমটা কি জিনিস। মিক্সিং প্রবলেম হলো গিয়া যে নরমালি মিক্সিং প্রবলেমটা যেটা করে যে ধরো এখানে এরকম একটা ট্যাঙ্ক আছে, সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক বা অন্য যে কোনো ট্যাঙ্ক হইতে পারে। তো এখানে একটা কল আছে, ঠিক আছে, একটা কল আছে। তো এই কল থেকে কি হইতেছে, এখানে পানি পড়তেছে, হ্যাঁ এখানে পানি পড়তেছে, আর এইখান দিয়ে একটা ফুটা আছে, সে ফুটা দিয়ে কি হইতেছে, পানি বের হয়ে যাচ্ছে। তো এটা নর্মাল পানি না, এটা হলো গিয়ে কি লবণ মিশ্রিত পানি। তো আমাদেরকে বের করতে হবে যে এই একটা নির্দিষ্ট সময়ে, হ্যাঁ যে কোনো একটা নির্দিষ্ট সময় এই পানিতে কি পরিমাণ লবণ আছে। তো যদিও তোমাদের কাছে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা খুব একটা মানে সিগনিফিকেন্ট প্রবলেম মনে হইতেছে না, কিন্তু বাস্তবে এই টাইপের প্রবলেমগুলা কি এই এই একটা মডেলিং তোমরা যদি পারো তাহলে কিন্তু তোমরা এরকম অনেক প্রবলেমের কি করতে পারবা, মডেলিং করতে পারবা। তো এই প্রবলেমটা অনেকটা কিরকম, এই যে দেখো একদিক দিয়ে ঢুকতেছে আরেক দিকে বাইরে হইতেছে, এই টাইপের যত প্রবলেম আছে সব প্রবলেম কি এই মিক্সিং প্রবলেম যেভাবে তোমরা মডেলিং করবা ঠিক সেভাবে মডেলিং করা যায়। যেরকম দেখো ধরা যাক তুমি চুলায় একটা কি রাখছো, চুলায় একটা কড়াই রাখছো, ঠিক আছে, তুমি চুলায় একটা কড়াই রাখছো। এখন দেখো চুলার কড়াইয়ের নিচে কি চলতেছে, আগুন জ্বলতেছে। তো এখন দেখো এই আগুনের কারণে কিন্তু কি হইতেছে, কড়াইতে তাপ পাস হইতেছে, হ্যাঁ তাপ পাস হইতেছে, আবার সেই কড়াই থেকে কিন্তু আবার তাপ কি বের হয়েও যাচ্ছে। একদিক দিয়ে তাপ ঢুকতেছে আরেক দিক দিয়ে কি হইতেছে, তাপ বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে তোমরা মিক্সিং প্রবলেমটা তোমরা যেভাবে মডেলিং করবা, হ্যাঁ এই কড়াইয়ের একটা নির্দিষ্ট সময় কড়াইয়ের টেম্পারেচার কত হবে, এই টাইপের যে প্রবলেমটা আছে সেটাও কিন্তু কি তোমরা এই মিক্সিং প্রবলেমের মতো করে কি করতে পারবা, মডেলিং করতে পারবা। তো এরকম আরো বহুত প্রবলেম আছে অ্যাকচুয়ালি, যেখানে একদিক দিয়ে ঢুকতেছে আর এদিক দিয়ে বের হইতেছে, ঠিক আছে। এই টাইপের সব প্রবলেমই কি তোমরা এই মিক্সিং প্রবলেম দিয়ে কি করতে পারবা, মডেলিং করতে পারবা। তো তাহলে এই প্রবলেমটা একটু ভালো মতো খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। পরীক্ষা অনেক সময় এখান থেকে কি আসে, প্রচুর প্রশ্ন আসে। তো তাহলে আমরা যে প্রবলেমটা দেখবো সেটা হলো যে ধরা যাক একটা অনেক বড় একটা মিক্সিং ট্যাঙ্ক আছে, যে মিক্সিং ট্যাঙ্কে কি 300 গ্যালন অফ ব্রাইন আছে। ব্রাইন মানে হলো গিয়ে লবণ পানি, মানে লবণ মিশ্রিত পানি আছে। তো এখানে কি প্রতি মুহূর্তে বা প্রতি সেকেন্ডে সেখানে কি 3 গ্যালন অফ ব্রাইন কি হইতেছে, ঢুকতেছে। 3 গ্যালন অফ ব্রাইন কি হইতেছে, উপর থেকে ঢুকতেছে 3 গ্যালন। আর সেই যে লবণটা ঢুকতেছে সেটার কনসেন্ট্রেশন কি 2 পাউন্ড পার গ্যালন, ঠিক আছে, 2 পাউন্ড। এই পরিমাণ লবণ কি ঢুকতেছে প্রতি মুহূর্তে, আর বের হইতেছে কত, if it has the same amount of outflow, অর্থাৎ প্রতি মুহূর্তে 3 গ্যালন করে কি হইতেছে, বেরও হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যে কোনো একটা মুহূর্ত টিতে এই ট্যাঙ্কে কি পরিমাণ সল্ট আছে তোমাকে সেটা বের করতে হবে। তো এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে, সেটা হলো গিয়ে যে যখন সেটা ঢুকতেছে তখন সেটার কনসেন্ট্রেশন কি সেম আছে, সবসময় কনস্ট্যান্টই থাকবে, 2 পাউন্ড থাকবে।
কিন্তু যখন বাইর হবে তখন কিন্তু কি কনসেন্ট্রেশন কি থাকবে না, সেম থাকবে না। হ্যাঁ, তখন সেটা কনসেন্ট্রেশন আর ট্যাঙ্কের কনসেন্ট্রেশনের মতো হয়ে যাবে। সো যদিও দেখো ঢুকার সময় 3 গ্যালন ঢুকতেছে, 3 গ্যালন ব্রাইন ঢুকতেছে, বাইরের সময় 3 গ্যালন বাইর হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু যে পরিমাণ লবণ ঢুকতেছে সেই পরিমাণ লবণ কি বের হচ্ছে না, কারণ কি কনসেন্ট্রেশন ডিফারেন্ট। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবা। আরেকটা বিষয় সেটা হলো যে এই প্রবলেমের ক্ষেত্রে আমরা ধরে নিতেছি যে যখন লবণ ঢুকতেছে, লবণ ঢুকার সাথে সাথে এই পুরা ট্যাঙ্কের সব জায়গায় মিলায় কি লবণের কনসেন্ট্রেশন মানে একই সাথে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ মানে এই জায়গায় কনসেন্ট্রেশন একরকম, এই জায়গায় কনসেন্ট্রেশন আরেক রকম, এটা হবে না। ঠিক আছে, সব জায়গায় কনসেন্ট্রেশন কি ট্যাঙ্কের সব জায়গায় লবণের কনসেন্ট্রেশন সমান, এটা আমরা ধরে নিতেছি। তো তাহলে চলো তাহলে আমরা প্রবলেমটা সলভ করি। তো তাহলে আমরা ধরে নিলাম যে এ হলো গিয়া কি সল্টের অ্যামাউন্ট, অর্থাৎ ট্যাঙ্কে যে পরিমাণ সল্ট আছে সেটার অ্যামাউন্ট। হ্যাঁ, তাহলে ডিএ বাই ডিটি অর্থাৎ সল্টের অ্যামাউন্ট পরিবর্তনের হার হলো গিয়ে কি আর ইন মাইনাস আর আউট। আর ইন মানে কি যে পরিমাণ লবণ ঢুকতেছে, আর আর আউট কি যে পরিমাণ লবণ বাইরে হইতেছে। এটা খুবই সিম্পল, যে বুঝতেই পারতেছো যে যে পরিমাণ লবণ ঢুকতেছে এবং যে পরিমাণ লবণ বাইরে হইতেছে সেটার ডিফারেন্সই কি, সেটার ডিফারেন্সই কি ট্যাঙ্কের লবণের পরিমাণ পরিবর্তনের হার। হ্যাঁ, এটা খুবই সিম্পল। তাহলে কি পরিমাণ লবণ ঢুকতেছে, আর ইন ইকুয়ালস টু কি 2 পাউন্ড পার গ্যালন ইন্টু 3 পাউন্ড পার মিনিট। তাহলে কি 6 পাউন্ড পার মিনিট, অর্থাৎ 6 পাউন্ড পার মিনিট কি চলে গিয়েছে আর ইন বা লবণ ঢুকার হার। ঠিক আছে, লবণ ঢুকার হার হলে গিয়ে কি 6 পাউন্ড পার মিনিট। ঠিক আছে, আর ইন। এরপরে দেখো আর আউট। এই যে দেখো আমরা কি করলাম, ট্যাঙ্কে লবণের পরিমাণ যদি এ হয়, লবণের পরিমাণ যদি এ হয় তাহলে কনসেন্ট্রেশন কত হবে এ বাই 300। ঠিক আছে না, তাহলে যে 3 গ্যালন বাইর হইতেছে, যে 3 গ্যালন ব্রাইন বের হচ্ছে সেটা লবণের কনসেন্ট্রেশন অবশ্যই এ বাই 300 ইন্টু 3 হবে। হ্যাঁ, তো সেটাই আমরা করলাম যে আর আউট ইকুয়ালস টু কি এ বাই 300 ইন্টু 3 ইকুয়ালস টু কি এ বাই 100। তাহলে আমরা এটাকে লিখে ফেলি যে ডিএ বাই ডিটি ইকুয়ালস টু কি 6 মাইনাস এ বাই 100 বা ডিএ বাই ডিটি প্লাস 1 বাই 100 ইন্টু এ ইকুয়ালস টু কি 6। তো এখন আমাদেরকে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করতে হবে। তো প্রিভিয়াস স্লাইড থেকে আমরা কি করলাম যে ডিএ বাই ডিটি প্লাস 1 বাই 100 ইন্টু এ ইকুয়ালস টু 6। হ্যাঁ, এই ইয়াটা আমরা বের করছি। আর এখন দেখো এক্সাম্পল 2, এটা কি এক্সাম্পল 2 সেটা হলে কি যে যদি প্রিভিয়াস কোশ্চেনে আমরা যে প্রিভিয়াস কোশ্চেনের কথা বলছি সেখানে যদি ইনিশিয়াল অ্যামাউন্ট অফ সল্ট, অর্থাৎ যখন ইনফ্লো আউটফ্লো শুরু হওয়ার আগে, হ্যাঁ, সল্টের পরিমাণ যদি 50 পাউন্ড থাকে, কি থাকে 50 পাউন্ড থাকে, তাহলে ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইম অর্থাৎ একটা অসীম সময় পরে সেখানে সল্টের অ্যামাউন্ট কত হবে সেটা বের করো। তো অসীম সময় পরে বলতে আসলে কি বোঝাচ্ছে সেটা আমরা একটু পরেই দেখতেছি। তো যেহেতু শুরুতে সল্টের পরিমাণ কি ছিল 50 পাউন্ড ছিল, হ্যাঁ, তাহলে এ অফ 0 ইকুয়ালস টু কি 50। ঠিক আছে, তাহলে আমরা যদি এই যে এই ইকুয়েশনটা সলভ করতে চাই তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাদেরকে বের করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয় কিভাবে সেটা তোমরা আগেই দেখে আসছো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু e টু দি পাওয়ার t বাই 100। তাহলে d dt অফ a ইনটু e টু দি পাওয়ার t বাই 100 ইকুয়ালস টু কি 6 ইনটু e টু দি পাওয়ার t বাই 100 বা a ইকুয়ালস টু কি 600 প্লাস c ইনটু e টু দি পাওয়ার মাইনাস t বাই 100। এটা তোমরা পারবা। তো তাহলে এখন আমরা এই যে ইনিশিয়াল কন্ডিশন যেটা আছে এই ইনিশিয়াল কন্ডিশন ব্যবহার করার মাধ্যমে আমরা c এর ভ্যালু বের করব। সেটা হচ্ছে কি a অফ 0 ইকুয়ালস টু কি 600 প্লাস c বা c ইকুয়ালস টু মাইনাস 550। তাহলে a ইকুয়ালস টু কি হয় 600 মাইনাস 550 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস t বাই 100। এখন দেখো t ইকুয়ালস টু যদি ইনফিনিট হয় তাহলে 500 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস t বাই 100 এর ইকুয়ালস টু কি হবে 0 হবে। ঠিক আছে, তাহলে a অফ ইনফিনিটি
ইকুয়ালস টু কি 600। অর্থাৎ আমরা যদি এই প্রসেসটাকে চালু রাখি, হ্যাঁ, এই প্রসেসটাকে চালু রাখি, তাহলে একটা সময় দেখা যাবে যে মোট সল্টের পরিমাণ কি এই যে এই 600 পাউন্ডে কি হয়ে গেছে, স্থির হয়ে গেছে। ঠিক আছে, 600 পাউন্ড থেকে বাড়তেছেও না, কমতেছেও না। বুঝতে পারছো? তো এখানে যদিও ইনফিনিট টাইম বলা হয়েছে, কিন্তু বাস্তবে যেটা হয় সেটা হইলো গিয়ে যে মোটামুটি একটা নির্দিষ্ট সময় পরে কি, একটা নির্দিষ্ট সময় মনে করো যে 1.5 আওয়ার বা 3 আওয়ার পরেই কি মোটামুটি দেখা যায় যে এই সল্টের পরিমাণ কি 600 পাউন্ডে কাছাকাছি জায়গায় কি হয়ে গেছে, স্থির হয়ে গেছে। তো তাহলে তাহলে আমরা ২ টা দেখলাম এতক্ষণ পর্যন্ত। ২ টা মডেলিং প্রবলেম দেখলাম যেখানে আমরা একটা বাস্তব প্রবলেমকে কি করছি? বাস্তব প্রবলেমকে এই মাধ্যমে ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাধ্যমে সলভ করছি। তো এখানে আমরা কিছু জেনারেল স্টেপ দেখব যে একটা বাস্তব মডেলিং প্রবলেমকে কি করা যায়? অ্যাপ্লিকেশন রিলেটেড একটা প্রবলেমকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাধ্যমে সলভ করা যায়। তো সেটার জন্য তোমাকে প্রথমেই হলো গিয়ে কি এই একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কনস্ট্রাক্ট করতে হবে। তুমি যে মডেলটা বানাইছো সেটার উপর বেস করে কি তোমাকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কনস্ট্রাক্ট করতে হবে। নরমালি এই কাজটাই কি সবচেয়ে কঠিন কাজ, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন কনস্ট্রাক্ট করা। কারণ অনেক সময় যদি আমাদের কাছে ফিজিক্যাল থিওরি থাকে, কিন্তু সেটাকে কিভাবে ম্যাথমেটিক্সে কনভার্ট করতে হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো এটার জন্য তোমাদেরকে কি করতে হবে? এটার জন্য তোমাদেরকে যত বেশি সম্ভব প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি ডেনিস জিলের বই দেখো, তাহলে ডেনিস জিলের ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের ৩ নম্বর চ্যাপ্টার, থার্ড এবং 5th চ্যাপ্টার, এই ২টা চ্যাপ্টারের যে অনুশীলনী আছে সেই অনুশীলনীতে এরকম প্রচুর মডেলিং প্রবলেম আছে। তো আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো গিয়ে যে এই প্রবলেমগুলো কি করবা, তোমরা চেষ্টা করবা নিজেরা সলভ করতে। এছাড়া তোমাদের যে টার্ম ফাইনালের পরীক্ষা আছে সেখানেও অনেক মডেলিং প্রবলেম থাকে, সেগুলোও তোমরা সলভ করতে পারো। ঠিক আছে? তো ২ নাম্বার কি? ২ নাম্বার হলো গিয়ে ইনিশিয়াল কন্ডিশন বের করা। কারণ কি, যখন তুমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করবা তখন সেখানে অনেকগুলো কনস্ট্যান্ট পাবা তুমি। যে কনস্ট্যান্টগুলোর ভ্যালু তোমাকে কি করতে হবে? ইনিশিয়াল কন্ডিশনগুলোর মাধ্যমে বের করতে হবে। ঠিক আছে? এরপরে কি তোমাকে জাস্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হবে। তো এটা সবচেয়ে ইজিয়েস্ট পার্ট, ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা। তোমরা তো আগেই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার অনেকগুলা পদ্ধতি শিখে আসছো। তো অনেক সময় যেটা হয় সেটা হলো গিয়ে যে আমরা ফিজিক্যাল থিওরিটাকে কিছুটা সিম্পলিফাই করে নিই। ঠিক আছে? যেরকম দেখো অনেক সময় তোমরা যে পেন্ডুলাম পড়ছো, পেন্ডুলামে কিন্তু তোমার দেখা যায় কি এ ফোর্স সমানুপাতিক সাইন থিটা হয়। হ্যাঁ, কিন্তু আমরা যখন করি এই ট্যাবের আমরা যখন পেন্ডুলামের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্রিয়েট করি, তখন কিন্তু আমরা এফ সমানুপাতিক সাইন থিটা ধরি না, আমরা এফ সমানুপাতিক থিটা ধরি। তো এটাকে একটা সিম্পলিফিকেশন। একইভাবে তোমরা যে এখানে এই যে নিউটনস ল অফ কুলিং পড়লা, যে ডিটি বাই ডিটি সমানুপাতিক টি মাইনাস টিএম। হ্যাঁ, এটাও কিন্তু কি পুরোপুরি অ্যাকুরেট, অ্যাকচুয়ালি পুরোপুরি অ্যাকুরেট না, বাট এটা অ্যাকুরেট হওয়ার কাছাকাছি। ঠিক আছে? এই মডেলটা কি পুরোপুরি অ্যাকুরেট না, এটা অ্যাকুরেট হওয়ার কাছাকাছি। সো তো কিন্তু আমরা কি করছি যে তারপর আমরা এইটাকে ইউজ করি, কারণ এটা কি মূল যে বাস্তব যে প্রবলেম আছে, বাস্তব কি খুব কাছাকাছি একটা প্রায় অনেক ভালোভাবে কি করা যায়, এটাকে অ্যাপ্রক্সিমেট করা যায়। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করলে যে সেটা পুরোপুরি অ্যাকুরেট হতে হবে এরকম না। অনেক সময় আমরা কি করি, অনেক সময় আমরা মানে একেবারে অ্যাকচুয়াল সলিউশন বের না করে আমরা কি করি, অ্যাপ্রক্সিমেট সলিউশন বের করি। তো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার কথা হবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।